আচ্ছা, আজকের টপিক হচ্ছে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ডেভেলপমেন্ট। ঠিক আছে, কোন কোন উপাদানগুলো ডেভেলপমেন্টকে প্রভাবিত করে। দেখো, মোটামুটি ডেভেলপমেন্টকে প্রভাবিত করে এরকম কি কি ফ্যাক্টর, সেগুলো মোটামুটি আগের ক্লাস থেকেই আমরা ডিসকাস করছি, আগের দুটো ক্লাস থেকেই। তো আজকে আবার একটু অন্যরকম ভাবে কিছু পয়েন্ট পার্টিকুলারলি যেগুলো ডিসকাস করব। ঠিক আছে, যেমন ধরো নিউট্রিশন, আর্লি স্টিমুলেশন, ঠিক আছে, বা চাইল্ড রিয়ারিং প্রসেস মানে শিশু পালন পদ্ধতি, এগুলো কিভাবে ডেভেলপমেন্টে এফেক্ট করে আজকে সেগুলো ডিসকাস করব। ঠিক আছে, এবং খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা হচ্ছে পেরেন্টিং স্টাইলস। ঠিক আছে, পেরেন্টিং স্টাইলস কত প্রকারের হয়, বা কিভাবে পেরেন্টিং স্টাইল কিভাবে তার শিশুর তোমার ডেভেলপমেন্টে কতটা তোমার এফেক্ট করে, ঠিক আছে, সেগুলো সব আজকে ডিসকাস করব। ওকে, এবং তারপর যেটা আমরা করব, দেখো এখানে আমি আগে দেখিয়ে দিই যেগুলো পড়াবো। বেঙ্গলি, ইংলিশ সবকিছুই দেওয়া আছে এখানে। দেখো, বৃদ্ধি এবং বিকাশকে প্রভাবকারী যে উপাদানগুলো, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এখানে আবার আলাদাভাবে যেগুলো দেওয়া আছে, যেমন হেরিডিটারি ফ্যাক্টরস, এগুলো কি, এগুলো আমি অলরেডি আগেই ডিসকাস করে দিয়েছি। বংশগতি উপাদান, ঠিক আছে, এটা আমি আগেই ডিসকাস করেছি যে কি ডেভেলপমেন্টটা কি অ্যাকচুয়ালি হেরিডিটি আর এনভায়রনমেন্ট, এদের দুজনের গুণফল। ঠিক আছে, এদের দুজনের দ্বারাই কিন্তু নিয়ন্ত্রণ হয়। ঠিক আছে, হেরিডিটি আর এনভায়রনমেন্ট এদের গুণফল। ঠিক আছে, মানে কোনো একটা পার্টিকুলার পরিবেশে সেখানে যা যা কিছু দেখে, যা যা কিছু শেখে, তার সব ইন্দ্রিয়ের সাহায্যে সেগুলো কি করে, সে আত্মীকরণ করে। এবং হেরিডিটির প্রভাব কি, সেখানে মা বাবার হেয়ার কালার, স্কিন কালার, ঠিক আছে, বা পার্টিকুলার কিছু বৈশিষ্ট্য, শারীরিক গঠনগত কিছু উপাদান সেগুলো পাবে, যেটা হচ্ছে হেরিডিটারি ফ্যাক্টরস। আর কি আছে, ইন্টেলিজেন্স। ওকে, আবেগীয় উপাদানের মধ্যে ইমোশনাল ফ্যাক্টরস, সামাজিক প্রকৃতি বা সোশ্যাল নেচার যেটা, ঠিক আছে, এগুলো কি, এগুলো এফেক্ট করছে। তো এগুলো মোটামুটি আমি আগের ক্লাসে এগুলো ডিসকাস করেছি। তো আদার ফ্যাক্টরস যেগুলো আছে, জন্ম পূর্ব প্রভাবক মানে প্রিন্যাটাল, ভূমিষ্ঠ হওয়ার আগে, ভূমিষ্ঠ হওয়ার আগের কিছু এফেক্ট বাচ্চাদের উপর পড়ে। ঠিক আছে, যেটাকে বলা হয় প্রিন্যাটাল, প্রিন্যাটাল স্টেজ। সেই সময় মানে যখন গর্ভে থাকে, মায়ের গর্ভে শিশু, তখন সে কি কি সমস্যার সম্মুখীন হয়েছে, ঠিক আছে, বা মায়ের দ্বারা কোনো কিছু নেগলিজেন্সির জন্য কিছু তার উপর ক্ষতিকারক প্রভাব পড়েছে কিনা, তার উপরেও কিন্তু ডেভেলপমেন্ট নির্ভর করে। এবং তারপরে জন্মের পর, জাস্ট ভূমিষ্ঠ হওয়ার পরে সে যে পরিবেশটা পাচ্ছে সেইটা কতটা তার জন্য সহায়ক, ঠিক আছে, তার সুস্থ থাকার জন্য, তার ডেভেলপমেন্টের জন্য কতটা সহায়ক, তার উপরেও ডিপেন্ড করে। ঠিক আছে, এবার দেখো গুরুত্বপূর্ণ উপাদান। ঠিক আছে, গুরুত্বপূর্ণ উপাদান, গুরুত্বপূর্ণ উপাদান এখানে কিছু আছে যেগুলো আমরা একে একে ডিসকাস করব। চলো তাহলে, দেখো আমি প্রথমেই যেটা বলবো, যে ফ্যাক্টরস যেগুলো ইনফ্লুয়েন্স করছে, ঠিক আছে, মেইনলি আমরা বলতে পারি, যেমন ধরো নিউট্রিশন। ঠিক আছে, নিউট্রিশন ডেফিনেটলি এফেক্ট করে। যেমন ধরো প্রপারলি যে সমস্ত নিউট্রিয়েন্টস আছে আমাদের, ঠিক আছে, যে সমস্ত নিউট্রিয়েন্টস আছে যেগুলোকে আমরা দুভাগে ভাগ করে থাকি, যেমন ম্যাক্রো নিউট্রিয়েন্টস আর একটা হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্টস, এইভাবে আমরা ভাগ করি। তো এইগুলোর প্রপার প্রপার পার্সেন্টেজে পাচ্ছে কিনা তার উপর কিন্তু ডেভেলপমেন্ট ডিপেন্ড করে। ঠিক আছে, ম্যাক্রোর মধ্যে কি পড়ছে, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এবং মাইক্রোর মধ্যে পড়ছে ভিটামিন, মিনারেল, সেগুলো পড়ছে। ঠিক আছে, তো এবার এই যে ম্যাক্রো যেগুলোর কথা বলছি, ম্যাক্রো যে নিউট্রিয়েন্টস গুলো, দেখো এগুলো কিসের উপর ডিপেন্ড করে, অনেক সময় ফ্যামিলির উপর ডিপেন্ড করে। যেমন ধরো যদি আর্থিক সচ্ছলতা থাকে, সেক্ষেত্রে এই নিউট্রিয়েন্টস গুলোর অভাব হয় না। ঠিক আছে, সেক্ষেত্রে আবার ধরো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা ফ্যামিলিতে দুজন তিনজন শিশু আছে, তো তার মধ্যে একজন আছে ফিমেল, বাকি দুজন মেল। তো এখানে আবার একটা সেক্স ফ্যাক্টরও কাজ করে অনেক সময়। ম্যাক্সিমাম ফ্যামিলিতে যেটা হয়, ছেলেদেরকে অগ্রাধিকার দেওয়া হয়, ঠিক আছে, সবকিছুর দিক থেকে, সেটা নিউট্রিশন হতে পারে, সেটা স্টাডি ম্যাটেরিয়ালস হতে পারে, এবং যাবতীয় জিনিস। ঠিক আছে, সেক্ষেত্রে দেখা যায় যে ভালো ভালো খাবার সেগুলো কি হয়, বেবি বয়দের প্রোভাইড করে থাকে বাড়ির লোকরা। ঠিক আছে, তো এরকম কিছু ক্ষেত্রে কি হয়, নিউট্রিশন ডেফিনেটলি
একটা ডেভেলপমেন্টের উপর প্রভাব ফেলবে। তার কারণ কি, আমরা যত ভালো খাবো, ঠিক আছে, যত ভালো খাবো, বেশি খাওয়ার কথা আমি বলছি না, ঠিকঠাক প্রপার রেশিওতে আমাদের খাবার গ্রহণ করতে হয়। তাতে কি হয়, এবং যেটা গ্রহণ করতে হয় সেটা স্বাস্থ্যকর খাবার, সেটা অবশ্যই আমাদের কি করে, আমাদের গ্রোথ প্লাস ডেভেলপমেন্ট, ঠিক আছে, দুটোতেই সহায়তা করে, গ্রোথ প্লাস ডেভেলপমেন্ট। ঠিক আছে, চলো এবারে দেখো, এরপর আসছি আর্লি স্টিমুলেশন। আর্লি স্টিমুলেশন মিন্স মানে যে এনভায়রনমেন্টে শিশু বড় হচ্ছে, এখানে কিন্তু আবার এনভায়রনমেন্ট ফ্যাক্টর চলে এলো। ঠিক আছে, এখানে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর চলে এলো। যেই এনভায়রনমেন্টে শিশুটা দেখো বড় হচ্ছে, যে এনভায়রনমেন্টে, সেই এনভায়রনমেন্ট থেকে সে কতটা স্টিমুলেট হচ্ছে, ঠিক আছে, সেটা যে কোনো দিক থেকে হতে পারে। ধরো যে সে যে এনভায়রনমেন্টে বড় হচ্ছে, সেখানে দেখছে যে আহ পেশাগত দিক থেকে যদি আমি বলি, ধরো তার দাদু দিদা বা মা বাবা কোনো উচ্চমানের পেশাতে যুক্ত আছে, তো তখন কি হবে, তার মধ্যে ওই স্টিমুলেট ওটা হবে যে আমাকেও এইরকম হতে হবে, এরকম একটা ব্যাপার কাজ করে। কি ধরো যাদের বড় দাদা দিদি থাকে বাড়িতে, তাদেরকে হয়তো দেখছে তারা খুব ভালো ক্রিকেট খেলছে, তখন কি দেখবে যে সে তার মনের মধ্যেও সেটা হয় যে আমিও ক্রিকেট খেলবো ভালো করে। বা কেউ পড়ছে ভালো করে, ঠিক আছে, তাদেরকে দেখে, বড়দের দেখে সে কি করবে যে না আমাকেও পড়তে হবে, আমিও স্কুলে যাব। এই জিনিসগুলো, এইগুলো কি, এগুলো অ্যাকচুয়ালি উদ্দীপনামূলক পরিবেশ, যে পরিবেশ থেকে সে কিছু শিখছে। ঠিক আছে, পরিবেশ থেকে কিছু শিখছে। বা কারোর বাড়িতে ধরো আহ আহ, দিদি বা দাদা কেউ আছে যে খুব ভালো গান করছে, তো সে রেগুলার এটা শুনছে, এবং এই এনভায়রনমেন্টে থেকে থেকে তার মধ্যেও একটা কি হবে, সুরের সঞ্চার হবে। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে কি, স্টিমুলেশন। নেক্সট হচ্ছে দেখো চাইল্ড রিয়ারিং প্র্যাকটিসেস। চাইল্ড রিয়ারিং প্র্যাকটিসেস মানে শিশু পালন, মানে মেনলি এটা পিতামাতা বা বাড়ির অন্যান্য পরিবারে আরো যারা আছেন তাদের ক্ষেত্রেও বোঝায়, যে যাদের দ্বারা অ্যাকচুয়ালি বাচ্চারা লালিত পালিত হয়, লালিত পালিত হচ্ছে যাদের দ্বারা, ঠিক আছে, তারা নিজেরা, তাদের ক্যারেক্টার যদি ভালো হয়, তারা দৃঢ় স্বভাবের হয়, ঠিক আছে, এবং তাদের যে শিশু পালন কৌশল, সেটা যদি মানে সব দিক থেকে ভালো হয়, ঠিক আছে, সব দিক থেকে যদি ভালো হয়, তো তখন কি হয়, ডেভেলপমেন্টটা একদম প্রপার ওয়েতে হয়। তো এখানে দেখো আমি পেরেন্টিং স্টাইল নিয়ে কিছু কথা বলবো। পেরেন্টিং স্টাইলকে 4 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, দেখো, একটা হচ্ছে অথরিটেটিভ পেরেন্টিং, যেটাকে বলা হচ্ছে কর্তৃত্বপূর্ণ অভিভাবকত্ব। মানে এখানে সন্তানের প্রতি তার পেরেন্টসের একটা মোটামুটি কর্তৃত্ব থাকবে। ঠিক আছে, কর্তৃত্ববাদী অভিভাবকত্ব, এটাকে বলা হচ্ছে অথরিটেরিয়ান পেরেন্টিং। মানে এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে পেরেন্টসরা অনেক বেশি স্ট্রিক্ট হয়, শুধু ডিসিপ্লিনই ফলো করে, মানে বাচ্চাকে যে একটু কেয়ার, মানে বেশি যত্ন করা, বা তার ইমোশনাল ব্যাকগ্রাউন্ডটাকে তার বেশি প্রাধান্য দেওয়া, সেই জিনিসটা করে না। ঠিক আছে, আর একটা হচ্ছে অনুমতি দানকারী অভিভাবকত্ব, মানে কি বাচ্চা যা করবে তাই, সবকিছু মেনে নেওয়া, পারমিসিভ পেরেন্টিং বলা হচ্ছে যেটাকে, যে বাচ্চা যা করবে সেটাকে পুরোপুরি মেনে নেবে। ঠিক আছে, এরকম একটা ব্যাপার, তো সেটাকে বলা হচ্ছে কি, পারমিসিভ পেরেন্টিং। আর একটা আছে নেগলেক্টফুল পেরেন্টিং। নেগলেক্টফুল পেরেন্টিং মানে কোনো কিছুতেই প্রায়োরিটি দিচ্ছে না বাচ্চার, শিশু জাস্ট আছে, বড় হচ্ছে, খাচ্ছে, খেলছে, ঘুমোচ্ছে, কোনো কিছু মানে কোনো কিছুই করছে না, না ডিসিপ্লিন শেখাচ্ছে, ঠিক আছে, না পড়াশোনার প্রতি কোনো রকম কনসাসনেস দেখাচ্ছে মা বাবা, এটাকে বলা হয় নেগলেক্টফুল পেরেন্টিং। ঠিক আছে, তো এই যে 4টে অভিভাবকত্বের ধরন, সেইটাকে মনে রাখার জন্য একটা শর্ট ফর্ম আছে যেটা বলা হয় প্যান, PAAN। পি ফর পারমিসিভ, এ ফর অথরিটেটিভ, এ ফর অথরিটেরিয়ান, আর একটা এন হচ্ছে কি, নেগলেক্টফুল। এন হচ্ছে নেগলেক্টফুল। ঠিক আছে, তো এগুলো দেখো, এবার আমি একটু ডিসকাস করে দেবো ডিটেলসে। এখানে দেখো ইংলিশ এবং বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজেই দেওয়া আছে। ঠিক আছে, তো আমি একটু শর্টে প্রথমে বলে দিই। দেখো, দেখো এখানে দেখো একদম মেনশন করে দেওয়া আছে অথরিটেটিভ পেরেন্টিংটা কি। এখানে শিশুদের থেকে কি থাকে, একটা উচ্চ প্রত্যাশা থাকে, উচ্চ সাড়া থাকে, ঠিক আছে, এবং এখানে এরা কি করে, ডিসিপ্লিন, মা বাবারা ডিসিপ্লিন শেখায়।
এবং মুক্ত যোগাযোগ এর অর্থ হলো মানে শিশুর সাথে কি করছে, তোমার ডিসকাস করছে কোনো সমস্যা, কোনো কিছু, সেটা শিশুকে বোঝাচ্ছে, ডিসকাস করছে, মানে শিশুর যে ইমোশনাল যে একটা দিক সেটাকে প্রায়োরিটি দিচ্ছে। ঠিক আছে, কিন্তু যখন এটা হয়ে যাচ্ছে অথরিটেরিয়ান পেরেন্টিং, তখন কি হচ্ছে, এখানে প্রত্যাশা উচ্চ হচ্ছে, সারাটা কম। ঠিক আছে, পেরেন্টস যা বলবে তাই শুনতে হবে, পেরেন্টস যা বলবে তাই শুনতে হবে, মানে ডিসিপ্লিন ভালো করে বোঝাচ্ছে সেরকমটাও নয়, মানে যা বলবে সেটাকে শুনতে হবে এরকম টাইপের। মানে এক্ষেত্রে যেটা দেখা যায় যে এইরকম পেরেন্ট, ঠিক আছে, এরা হচ্ছে কি হয়, এরা খুব হার্ড স্পোকেন, মানে সবভাবে বাচ্চাদের সাথে হয়তো কথাই বলছে না, এবং কথায় কথায় এরা কি করে, পানিশমেন্ট দেয়, পানিশমেন্ট দেওয়ার চেষ্টা করে, ভাবে যে হ্যাঁ পানিশমেন্ট দিলেই বাচ্চা কি হবে, বাধ্য হবে। তো যার ফলাফল কি হয়, অথরিটেটিভ পেরেন্টিং এ যেটা হয়, এখানে একটা শৃঙ্খলা বজায় থাকে এবং বাচ্চার যে বাচ্চার সাথে মা বাবা ইমোশনালি অ্যাটাচ থাকে, তাকে যেরকম ডিসিপ্লিন শেখায় ঠিক সেরকমই আবার তাকে বোঝায় সবকিছু, ডিসিপ্লিন যেমন শেখায় এবং তার অনেক ইতিবাচক মানে সবকিছুতে কি করে, ছাতও দেয় মা বাবারা। তো এর ফলে কি হয় দেখো, ফলাফল কি হয়, এরা হয় স্বাধীন এবং আত্মবিশ্বাসী। কিন্তু এই ক্ষেত্রে সেকেন্ড কেসটাতে যেটা হচ্ছে, এটা বাধ্য হয় ঠিকই, কিন্তু সন্তানরা কি হয়, এক্ষেত্রে এরা একটু ঘাবড়ে থাকে, ভয় পেয়ে থাকে, তো এরা আত্মবিশ্বাসী হয় না। ঠিক আছে, পারমিসিভ পেরেন্টিং এ কি হয়, এখানে তো কোনো প্রত্যাশা নেই, ঠিক আছে, বন্ধুর মতো আচরণ করে, এই যে দেখো ছবিটা দিয়ে দেখেই বুঝতে পারছো, এবং ডিসিপ্লিন নেই বললেই চলে, শিথিল শৃঙ্খলা। তো এক্ষেত্রে কি হয়, বাচ্চারা তো ডিসিপ্লিন কি সেটাই শিখছে না ঠিক করে। তো এখানে যেটা হয়, কম আত্মনিয়ন্ত্রণ, মানে নিজেকে নিয়ন্ত্রণ করে না, কোন পরিবেশে কিরকম আচরণ করতে হয় সেটার সঠিক ভাবে জানে না, এবং সঠিক কোথায় কিরকম ব্যবহার করতে হয়, কোথায় কিরকম কথা বলতে হয় সেই জিনিসগুলো জানে না। ঠিক আছে, নেগলেক্টফুল পেরেন্টিং এ কি হয়, এখানে সবকিছুই কম, যোগাযোগের অভাব, কোনো শৃঙ্খলা নেই। তো সেক্ষেত্রে আবার বাচ্চারা যখন নেগলেক্ট, মানে তারা যখন এটা দেখে যে তাদের জাস্ট মা বাবা জাস্ট কনসিডার করে রেখে দিয়েছে, মানে আছে আছে এরকম একটা ব্যাপার, তাদের কি হয়, একটা তোমার মেন্টালি তারা একটা দিক থেকে মেন্টালি উইক হয়ে পড়ে এবং সব দিক থেকে তারা পিছিয়ে পড়ে, কারণ যে কোনো শিশু কি করে, বাচ্চাদের থেকে, মা বাবা থেকেই সবকিছু শেখে, সেখানে নেগলেক্ট হলে তো কি হবে, সব দিক থেকে তারা পিছিয়ে পড়বে, এবং যখনই পিছিয়ে পড়বে তখনই তাদের ডেভেলপমেন্টটা প্রপারলি হবে না। ঠিক আছে, তো দেখো তাহলে এখানে আর একবার এটা ডিসকাস করছি, অথরিটেটিভ পেরেন্টিং এ কি বলছে, যে অভিভাবক একটা স্পষ্ট নিয়ম তৈরি করছে এবং পাশাপাশি তার সন্তানের অনেক কিছু তাকে সমর্থনও করে এবং ভালোও বাসে। ঠিক আছে, এবং যে ডিসিপ্লিন গুলো শেখায় সেগুলোর বিহাইন্ড কি কারণ আছে, কেন সেগুলো শিখতে হবে, সেগুলো যেমন বুঝিয়ে বলে, আবার সন্তান অন্য দিক থেকে যে বলছে তার মতামত সেগুলোও মনোযোগ দিয়ে শোনে। তাহলে এতে কি হবে, এতে বাচ্চারা বুঝবে যে না, মা বাবা আমার বন্ধুর মতো। ঠিক আছে, যেরকম তাকে মানে শক্ত হাতে ডিসিপ্লিন শেখাতে হবে, ঠিক সেইভাবে তার কথাও শুনতে হবে যে সে কি বলতে চাইছে। ঠিক আছে, তার ভাষার, তার মানে সে কি বলতে চাইছে, তার মন, সেটাকে বুঝতে হবে। ঠিক আছে, এবং এরা কি করে, কঠোর শাস্তির পরিবর্তে উৎসাহ প্রদান করে, এই প্যারেন্টিং স্টাইলটা সবচেয়ে ভালো। ঠিক আছে, এবং যে ডিসিপ্লিনটা থাকে সেটা কি গঠনমূলক উপায়ে রাখে। ঠিক আছে, এই পরিবেশে বড় হওয়া শিশুরা কি হয়, সাধারণত স্বাধীন, আত্মবিশ্বাসী এবং সামাজিকভাবে দায়িত্বশীল হয়, পড়াশোনাতেও ভালো হয়। ঠিক আছে, এবারে যেটা দেখো, অথরিটেরিয়ান পেরেন্টিং যেটা বললাম, এক্ষেত্রে কি হয়, অভিভাবক সন্তানের সাথে কোনো আলোচনা করে না, সন্তানকে শুধু সমস্ত নিয়ম কঠোরভাবে মেনে চলতে বাধ্য করে, মানে সে যা বলবে তাই করতে হবে, সেটা কেন করতে হবে সেটা কিন্তু কোনো যৌক্তিক কারণ দিয়ে ব্যাখ্যা করছে না। ঠিক আছে, এবং শাস্তিমূলক ব্যবস্থাও কিছু করে থাকে, এর ফলে এদের আত্মবিশ্বাস কমে যায় এবং এরা কি করে, হীনমন্যতায় ভোগে। এরপরে আছে পারমিসিভ পেরেন্টিং, এটাতে কি করছে, অভিভাবক সর্বদা সমবয়সীর মতো, দেখো এখানে লেখা আছে যে সর্বদা বন্ধুর মতো আচরণ করছে। ঠিক আছে, এবং
তাদেরকে অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছে, তারা কোনো শৃঙ্খলা মেনেই চলছে না, তারা ইচ্ছে মতো চলে, যা খুশি করে, মানে ঠিক সময়ে পড়ে না, ঠিক সময়ে ঘুমোয় না, এই জিনিসগুলো। এর ফলে কি হয়, তারা ডিসিপ্লিনটাই শেখে না, কখন পড়তে হয় সেটা জানে না, কখন খাওয়া দাওয়া করতে হয় সেটাও ঠিক করে জানে না। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো হচ্ছে। এবার দেখো এরপরে নেক্সট যেটা পাচ্ছি সেটা হচ্ছে নেগলেক্টফুল বা অবহেলামূলক শৈলী। ঠিক আছে, এতে কি হয়, অভিভাবকরা সন্তানের যে মৌলিক চাহিদা সেগুলো শুধু পূরণ করে, মানে অন্ন বস্ত্র বাসস্থান, বাট মানসিক ইমোশনালি পুরো ডিটাচ থাকে। ঠিক আছে, এবং তাদের খোঁজ খবর, তাদের সাথে সময় কাটায় না, তাদের খোঁজ খবর নেয় না। ঠিক আছে, তো খুব স্বাভাবিকভাবেই কোনো নিয়ম বা শাসনও থাকছে না। ঠিক আছে, তো এক্ষেত্রে এটা কি হয়, গভীর মানসিক সংকটে ভোগে। ওকে, তো এখানে দেখো ইংলিশ বেঙ্গলি দুটোতেই দেওয়া আছে। আমরা দেখো তাহলে কি দেখলাম, যে পারমিসিভ পেরেন্টিং, সেখানে কন্ট্রোল অনেক কম এবং কেয়ারটা অত্যধিক হাই, মানে শুধু যত্ন করে, সবকিছুই করছে, কিন্তু কন্ট্রোলটা লো, মানে বাচ্চাকে ডিসিপ্লিন করছে না। ঠিক আছে, এরপরে যেটা আছে কর্তৃত্বপূর্ণ, এখানে কি আছে, অথরিটেটিভটা, কন্ট্রোলটা হচ্ছে হাই, কন্ট্রোল হাই এবং কেয়ারটাও হাই, দুটোই হাই, এইটা হচ্ছে সব, মানে এটা বেস্ট, এই প্যারেন্টিং স্টাইলটা হচ্ছে বেস্ট। ঠিক আছে, আর একটা দেখো নেগলেক্টফুল, এখানে কন্ট্রোল কম আবার কেয়ারও কম, দুটোই কম। আর অথরিটেরিং, এটাতে স্বৈরাচারী যে প্যারেন্টিং, সেটাতে কন্ট্রোলটা শুধু হাই এবং কেয়ার এরা কম করে। ঠিক আছে, এটাই এতক্ষণ অবধি আমি কিন্তু বোঝানোর চেষ্টা করেছি। এবারে দেখো নেক্সট, এটা তো একটু আগেই বললাম যে এইগুলো আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি এই পয়েন্টগুলো। ঠিক আছে, আগের ক্লাসগুলো দেখবে কারোর যদি মিস হয়ে থাকে। এবার আমি দেখো দেখাচ্ছি অন্যান্য প্রভাবক। ঠিক আছে, অন্যান্য প্রভাবক কি, জন্মপূর্ব প্রিন্যাটাল প্রভাবক কি হয়, ধরো গর্ভাবস্থায় তার মা, কোনো একটা শিশুর মা, সে কি আছে, কোনো মানসিক দিক থেকে উইক, ঠিক আছে, কোনো মেন্টাল ডিপ্রেশনে আছে, ঠিক আছে, কোনো মেন্টাল ডিপ্রেশনে আছে, বা আর একটা হতে পারে শারীরিকভাবেও কোনো কিছু সেখানে কমতি আছে, যেমন ধরো হাই প্রেশার, ঠিক আছে, বা সুগার লেভেল হাই, ঠিক আছে, সুগার লেভেল হাই আছে, অথবা থাইরয়েড হয়েছে, এরকম হতে পারে। তো সেক্ষেত্রে এই কিছু হরমোনাল প্রভাবের জন্য কি হয়, বাচ্চার প্রিন্যাটাল অবস্থাতেই তাদের মানসিক যে, মানে টোটাল যে তাদের ডেভেলপমেন্টটা, সে গর্ভাবস্থায় ভ্রূণ থেকে, সেটা ঠিকঠাক ভাবে হয়ে ওঠে না। ঠিক আছে, আবার এটাও নির্ভর করে যে একটা বেবি আছে ওয়ান বেবি নাকি টুইন আছে, গর্ভাবস্থায় টুইন বেবি বড় হচ্ছে না ওয়ান বেবি। অনেক সময় এটা মানা হয় যে টুইন বেবিদের ক্ষেত্রে তাদের ডেভেলপমেন্টটা সবসময় সম্পূর্ণ হয় না। ঠিক আছে, এবং মাতৃগর্ভে থাকাকালীন মা কতটা পরিচর্যা পাচ্ছে, কতটা পুষ্টি পাচ্ছে, সেটাও ডিপেন্ড করছে। ঠিক আছে, এবং ভ্রূণ অবস্থায় দেখো, এখানে আমি প্রত্যেকটা পয়েন্ট একদম সুন্দর করে দিয়ে দিয়েছি, এর বাইরে কিছুই করতে হবে না। ঠিক আছে, ভ্রূণ অবস্থায় যে আমরা বলছি কি বিকিরণ, ঠিক আছে, বিকিরণ মানে কোনো ক্ষতিকর রশ্মি, যেমন ধরো এক্স রে বা এমআরআই, কিছু যাই হোক করা হোক, মানে কিছু মেডিকেল ট্রিটমেন্ট করা হলে এগুলো কিন্তু অনেক সময় প্রভাব ফেলে। ঠিক আছে, কোনো রশ্মির সংস্পর্শে এসেছে কিনা, ঠিক আছে, স্বাভাবিক বা অস্বাভাবিক প্রসব, ঠিক আছে, ডেলিভারিটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা একটা কারণ, এবং মাতৃগর্ভে শিশুর কোনো ক্ষতি বা দুর্ঘটনা ঘটেছে কিনা, বা ধরো কোথাও কোনো প্রেসার লাগা, ধাক্কা লাগা, পড়ে যাওয়া, এই ফ্যাক্টরগুলো কিন্তু খুব কাজ করে। ঠিক আছে, এবার দেখো জন্মের পর প্রাপ্ত পরিবেশ কি, জীবনের কি হয়, বিভিন্ন ঘটনা কি, এবং শারীরিক পরিবেশ, চিকিৎসা ও পুষ্টির মান। ঠিক আছে, ধরো অনেক সময় কি হয়, কোনো বাচ্চা জন্মাবার পরে সেটাকে অশৌচ বলে মানা হয়, অনেক জায়গায় এখনো করা হয়। তো তাকে কি হয় করা হয়, মাকে এবং শিশুকে অনেক সময় পরিত্যক্ত কোনো একটা পরিবেশে রেখে দেওয়া হয়। ঠিক আছে, এটা এখন অনেক জায়গায় করা হয়, যে ধরো নার্সিং হোম থেকে বা হসপিটাল থেকে শিশু আর মাকে নিয়ে গেল,
তাদের এবারে বাড়ির মধ্যে যেটা সবচেয়ে কি বলবো মানে স্যাঁতস্যাঁতে ঘর, যেখানে আলো বাতাস ঠিক করে পৌঁছয় না, বা যেটা তুলনামূলক নোংরা ঘরটা, সেটাকে পরিষ্কার করে তার থাকার ব্যবস্থা করা হয়েছে। মানে এইরকম টাইপের ফ্যামিলি বা পরিবেশও এখন অনেক জায়গায় পাওয়া যায়। তো কি হবে, সেখানে শিশুর ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে, এবং ইনফেকশন হয়ে যাওয়া মানে সেখান থেকে শরীর প্রথমেই ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই শিশুটার কি হবে, ডেভেলপমেন্টে কিছুটা খামতি থেকে যাবে। ঠিক আছে, এবং সে সঠিকভাবে চিকিৎসা পাচ্ছে কিনা, এটা তো অবশ্যই ফ্যাক্টর। ওকে, এবার দেখো নেক্সট কয়েকটা ছোট আছে এখানে উপাদান কয়েকটা, এই ক্লাসটা খুবই ছোট হবে। ঠিক আছে, তো গুরুত্বপূর্ণ উপাদানগুলো দেখো কি কি আছে। পিতামাতা ও পরিবারের কাছ থেকে পাওয়া যত্ন, একদম। পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থান, সেটা তো একদমই। ধরো অর্থনৈতিক ভাবে যদি সচ্ছল হয়, তাহলে শিশু কি হবে, পর্যাপ্ত পরিমাণ নিউট্রিশন পাবে। ঠিক আছে, শরীর অসুস্থ হলে ঠিকঠাক সময়ে তোমার ট্রিটমেন্ট হবে, এই জিনিসগুলো ঘটবে। এবং পড়াশোনার দিক থেকেও যদি বলো, কোনো ভালো স্কুলে দেওয়া বা ঠিকঠাক ভাবে ভালোভাবে স্টাডি ম্যাটেরিয়াল কিনে দেওয়া, এই ব্যাপারগুলো হয়। কারণ শিক্ষা, যেটা আমরাকে বলছি শিক্ষা, মানে পড়াশুনো যে করতে শেখে, সেখান থেকে কি হয়, বাচ্চার কিন্তু অ্যাকচুয়াল বাচ্চার হচ্ছে লার্নিং, স্পিকিং, ঠিক আছে, রাইটিং, এই ডেভেলপমেন্ট গুলো ঘটে। ঠিক আছে, আর এখন যে তোমার বাচ্চাদের মানে পড়ানো হয়, সেই প্রসেসটা তো অনেকটা চেঞ্জ, তাই না? আগেকার মতো নয়, অনেক চেঞ্জ। বিভিন্ন রকম টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, মানে সামগ্রীর সাহায্যে পড়ানো হয়, যার মাধ্যমে কি করে, আবার কিছু ব্লকস, অ্যাবাকাস, অনেক রকম টিচিং পদ্ধতি বেরিয়েছে, যার সাহায্যে বাচ্চাদের খুব সহজে নিউমেরিক্যাল শেখানো যায়, এবিসিডি শেখানো যায়। ঠিক আছে, মানে আমি একদম ছোট বাচ্চা যারা 2 থেকে 2.5 বছর বয়স পড়াশুনো শুরু করে, তাদের ক্ষেত্রে বলছি। তো এইরকম সামাজিক অবস্থান যদি না হয়, অর্থনৈতিক ভাবে যদি না স্ট্রং হয় ফ্যামিলি, তো সেক্ষেত্রে এগুলো একটু কি হয়, একটু এফেক্ট এগুলো ফেলে, তাই না? চলো, এরপরে আসছে প্রতিবেশ ও পারিপার্শ্বিক পরিবেশের মান। সেটা তো একদমই, ধরো পরিবেশ, ঠিক আছে, বা প্রতিবেশী চারপাশে যারা আছে তাদের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, শিশুর প্রাপ্ত বিদ্যালয় শিক্ষার মান, শিশুর প্রাপ্ত বিদ্যালয়ে শিক্ষার মান মানে শিশুকে যে বিদ্যালয়ে দেওয়া হয়েছে, সেখানে শিক্ষার মান কেমন, সেখানে শিক্ষক এবং স্টুডেন্ট এদের সম্পর্ক কেমন, ঠিক আছে, তাদের পারস্পরিক যে তোমার কি বলবো মানে শিক্ষার আদান প্রদান, সেটা কি রকম, সে তার উপরে ডিপেন্ড করছে। সমবয়সীর সঙ্গে সম্পর্ক, সঙ্গের মান, এটা তো খুব মানে মারাত্মক ভাবে এটা কি করে, এফেক্ট করে। যেমন ধরো অনেক সময় দেখা যায় কোনো একটা শান্তশিষ্ট বাচ্চা, সে একটা কি বলবো মানে একটু দুষ্টু টাইপের কোনো বাচ্চার সাথে মিশছে, সে কি করছে, টিফিন বক্স খুলে টিফিন না খেয়ে টিফিনটা ডাস্টবিনে ফেলে টিফিন বক্সটা কি করছে, ঢুকিয়ে দিচ্ছে ব্যাগে। বা দেখা যাচ্ছে একটা স্কেল নিয়ে অন্য বাচ্চাদেরকে টুই টুই করে মারছে, এরকম টাইপের কিছু নেচার থাকে অনেক সময় বাচ্চাদের। তো যখন তার সাথে যে বাচ্চাগুলো মিশছে, তারা কি করছে, ওইগুলো দেখে শেখে, এবং তারা ওইগুলো কিন্তু শুরুও করে দেয়। যেমন কিছু কিছু আছে, যেমন ধরো পা দিয়ে মারা, এটা খুব মারাত্মক একটা প্রবলেম, কাউকে দেখলে বাচ্চারা এগুলো আয়ত্ত করে ফেলে। বা কাউকে থুতু ছেটানো কারোর গায়ে, ঠিক আছে, মানে এগুলো আমি মানে সব বাচ্চাদের মধ্যে এগুলো থাকবে সেটা বলছি না, এরকম টাইপের এক্সাম্পল দিচ্ছি যে এগুলো ঘটে থাকে। ঠিক আছে, তারপর ধরো জাতি, ধর্ম, জাতীয়তা, নাগরিকতার ভিত্তিতে শিশু তার পরিবারের প্রতি সমাজের আচরণ। হ্যাঁ, এটা তো হয়, মানে জাতি, ধর্ম এর উপর ডিপেন্ড করে তাদের আচার আচরণ ডিফারেন্ট হয়। ঠিক আছে, আচার আচরণ ডিফারেন্ট হয়। বা ধরো অন্য কোনো দেশ, আমি যদি অন্য কোনো কান্ট্রির কথা বলি, তো সেখানে কি হবে, অন্য কোনো কান্ট্রিতে তার যে তোমার ব্রট আপ সে যে হচ্ছে, সেটা তো স্বাভাবিকভাবেই ডিফারেন্ট হবে। ঠিক আছে, সেক্ষেত্রে শিশু এবং তার পরিবারের আহ সবকিছুই আলাদা হবে। ঠিক আছে, জাতি বেসিসেও আলাদা হবে, ধর্ম বেসিসেও আলাদা হবে, এবং নাগরিকত্ব বিষয়েও আলাদা হবে। ঠিক আছে, তারপর দেখো শিক্ষা ও বৃত্তিমূলক সুযোগ সুবিধার মান। ঠিক আছে, শিক্ষা ও বৃত্তিমূলক, ধরো কোনো শিশু এমন কোনো একটা পরিবেশে আছে যেখানে শিক্ষার আলো সেইভাবে পৌঁছয়নি,
বা বৃত্তিমূলক, ঠিক আছে, যে ফেলোশিপ, বৃত্তি মানে ফেলোশিপ যে দেওয়া হয়, ঠিক আছে, অনেক সময় দেখা যায় যারা তোমার ইন্টেলিজেন্ট শিশুরা, তারা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তারা নিজেদের ফেলোশিপ নিজেরাই সংগ্রহ করে পরবর্তী পড়াশোনাগুলো চালিয়ে যায়, ঠিক আছে। তো বা বা কোনোভাবে কি হয়, নিজেদের আর্থিক যে সমস্যা সেটা মেটাতে সক্ষম হয়। তো এবারে এগুলোর যদি সুবিধে না থাকে, সুযোগ সুবিধা না থাকে, তাহলে তো সেটা হবে না, ঠিক আছে। সমাজের, সরকার, আইন ও সামাজিক সংগঠনের মান, ঠিক আছে, অবশ্যই যে দেশের অন্তর্গত সেই দেশের ক্ষমতা ও মর্যাদার মান, এটা হলো মানে একটা বৃহত্তর দিক, ঠিক আছে। যেই দেশে জন্মেছে, যেই দেশে বড় হচ্ছে, অবশ্যই সেই দেশের, ওয়ার্ল্ডে সেই দেশের যে অবস্থান, ঠিক আছে, সেটা যে কোনো দিক থেকে হতে পারে, এডুকেশন, ইকোনমি, ঠিক আছে, সব দিক থেকে। তো সেই কারণে এখানে কি হচ্ছে যে আহ, শিশুর ওপর একটা এফেক্ট পড়ছে, ঠিক আছে। চলো নেক্সট দেখো, এরপরে আসছে ডেভিয়েশন অফ ডেভেলপমেন্ট, ঠিক আছে। ডেভিয়েশন অফ ডেভেলপমেন্ট এটা কি? ধরো কোনো একটা শিশু স্বাভাবিকভাবে বা প্রত্যাশিত ক্রমের বাইরে দক্ষতা অর্জন করছে, মানে কি, ধরো কোনো একটা শিশু, ধরো আমি ধরে নিলাম যে একটা 4 বছরের শিশু, সেই 4 বছরের শিশুর এখন যেইগুলো পড়ার কথা, সে কি জানবে? এ থেকে জেড পর্যন্ত জানবে, বলতে জানবে, লিখতে জানবে, ঠিক আছে, রিডিং অ্যান্ড রাইটিং, রিডিং অ্যান্ড রাইটিংটা জানবে, ঠিক আছে, রিডিং অ্যান্ড রাইটিংটা জানবে, ওকে, এ থেকে জেড। এবং ধরো 1 থেকে 50 পর্যন্ত রিডিং অ্যান্ড রাইটিং জানে। কিন্তু দেখা গেল যে এই 4 ইয়ার্সেরই একটা বেবি, সে কি জানছে? সে ক্যাট, ম্যাট এগুলো লিখতে পারছে। আবার দেখা যাচ্ছে সে 100 থেকে মোটামুটি 500 পর্যন্ত এগুলোকে ইন ওয়ার্ডস লিখতে পারছে। ইন ওয়ার্ডস মানে 100, 101, 102 এইভাবে সে লিখতে পারছে। 200, 202 এগুলো সে লিখতে পারছে। তার মানে কি, তার স্বাভাবিক যতটা দক্ষতা থাকার কথা তার চেয়ে সে বেশি দক্ষতা অর্জন করে ফেলেছে। এটাকে বলা হয় ডেভেলপমেন্টাল ডেভিয়েশন, ঠিক আছে। নেক্সট, ডিলে ইন ডেভেলপমেন্ট, মানে এটা কি? ডিলে মানে যতটা হওয়ার কথা ততটা হয় না, ডিলে হয়। যেমন এই এই উদাহরণটা দিয়েই আমি বলতে পারি যে কোনো একটা বাচ্চার এ থেকে জেড পর্যন্ত রিডিং, রাইটিং এগুলো করার কথা 4 বছরের বাচ্চার, বাট সে হয়তো পাচ্ছে না, সে হয়তো দেখা গেল শুধু এ থেকে ই পর্যন্ত লিখতে পারছে, বাকিগুলো কোনোভাবেই আয়ত্তে করতে পারছে না। তো এই ক্ষেত্রে কি হবে? সেটা ডেভেলপমেন্টাল ডিলে, ঠিক আছে। ডেভেলপমেন্টাল ডিলে মানে যতটা হওয়ার কথা ততটা হচ্ছে না। এরপরে আছে দেখো ডেভেলপমেন্টাল টাস্ক, ঠিক আছে। এটা কি? কোনো একটা নির্দিষ্ট বয়সে সমাজের প্রত্যাশিত কাজ বা আচরণকে কি বলা হচ্ছে? বিকাশমূলক কাজ, ঠিক আছে। মানে যেই বয়সে যেইটা উপযোগী সেই কাজটা বা সেই আচরণটা করলে সেটাকে বলা হয় ডেভেলপমেন্টাল টাস্ক, ঠিক আছে। তো এই ডেভেলপমেন্টাল টাস্কটা নিয়ে আমি ফার্দার আরো তোমাদের ডিসকাস করব, ঠিক আছে। এবং ডেভেলপমেন্টের যে পর্যায়গুলো সেগুলো আমি নেক্সট ক্লাসে ডিসকাস করব। নেক্সট ক্লাসটা একটু বড় হবে, তো আজকে এরকম একটা ছোট ক্লাস আমি রাখলাম, ঠিক আছে। চলো তাহলে কিছু বলবে? এটা একটা ছোট টপিক ছিল ওই জন্য বলে দিলাম। এবারে নেক্সট আমরা যেটা করব, ডেভেলপমেন্ট অফ মানে স্টেজ গুলো দেখবো, স্টেজেস অফ ডেভেলপমেন্ট। এটা অনেক বড় হবে, অনেক বড় ক্লাস, স্টেজেস অফ ডেভেলপমেন্ট, ঠিক আছে। ওটা আমি একটা ক্লাসেই রাখবো, এই জন্য আজকে আমি এখানেই ক্লাসটা শেষ করছি। এই টপিকটা আমি একটা ক্লাসেই শেষ করছি, ঠিক আছে। ওকে, বোঝা গেছে? কিছু বলবে?